ইতিমধ্যে আমরা জেনেছি চার্জ কি বা চার্জের প্রকৃতি কেমন হতে পারে এবং এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কী কারণে হয়, অর্থাৎ গুণগত ব্যাপারগুলো আমরা জেনেছি। এখন আমরা চার্জ বিষয়ক বিভিন্ন পরিমাপ বা এ সম্পর্কিত আলোচনা করব। তো প্রথমে আসবে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটি হচ্ছে, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি এটাকে দেখাই, কুলম্বের সূত্র, অর্থাৎ এখানে বলছে একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ দুটি বিন্দু চার্জ যদি Q1 এবং Q2 হয়, তাহলে এই দুটি চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, অর্থাৎ বল যদি F হয়, তাহলে সেটা হবে এই দুটি চার্জের গুণফলের সমানুপাতিক। এখন বিন্দু চার্জ বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা যদি এই দুটি চার্জ এমনভাবে নেই যেন চার্জ দুটি খুবই ক্ষুদ্র হয়, কিংবা আমরা যদি একটা বড় চার্জ নেই, আমরা ধরে নিতে পারি যে আমরা একটা বড় বস্তু নিলাম, যে বস্তুতে আমি ধরে নিতে পারি যে সমপরিমাণ একটি নির্দিষ্ট ধরনের চার্জ এই পুরো বস্তুটিতে ছড়িয়ে আছে। তাহলে আমরা এই পুরো বস্তুটির চার্জকে এর কেন্দ্রীভূত ধরতে পারি। এটা অনেকটা নিউটনের মহাকর্ষ সূত্রের মতো। নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা যেরকম একটা ভরকেন্দ্র পেয়েছিলাম, আমরা দেখেছিলাম যে একটা বস্তু যেমনই হোক না কেন, তার আকার বা আকৃতি, তার সমস্ত ভরকে আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে কল্পনা করতে পারি এবং ধরে নিতে পারি যে তার সমস্ত ভর এই বিন্দু দিয়ে ক্রিয়া করছে, যেটাকে আমরা ভরকেন্দ্র নাম দিয়েছিলাম। তো এখানে অনেকটা এরকমই, আমরা দুটি বিন্দু আধানের মধ্যে সেটা চিন্তা করব। আমাদের যদি বস্তুর আকৃতি বড় হয়, আমরা ধরে নিব যে তারা একটি নির্দিষ্ট বিন্দুতে সমস্ত আধান পুঞ্জীভূত আছে। কেন আমরা এটা ধরে নিতে পারি সেটা আমরা পরে আলোচনা করব, হালকাভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তো কুলম্বের সূত্রে আমরা প্রথমেই পাচ্ছি দুটি নির্দিষ্ট বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক Q2/r², এবং এই বল চার্জ দুটির সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ দুটি বস্তু যদি এরকম হয় যেখানে আমরা এই চার্জটাকে এই কেন্দ্রে পুঞ্জীভূত এবং এই চার্জটা এই কেন্দ্রে পুঞ্জীভূত আছে ধরে নিতে পারি, তাহলে এদের সংযোগ সরলরেখা হচ্ছে এটা। তাহলে এই দুটি চার্জের যে বল, সেটা এদের এই সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এদিকে ক্রিয়া করতে পারে কিংবা বিপরীত দিকেও ক্রিয়া করতে পারে, সেটা আকর্ষণ বা বিকর্ষণের উপর নির্ভর করবে। এখন এখান থেকে আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমরা এই সূত্রটি বা এরকমই হুবহু একটি সূত্র এর আগে দেখেছি, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে দুটি পার্থক্য আছে, একটি হচ্ছে ভরের জায়গায় চার্জ, আর আরেকটি হচ্ছে এখানে আকর্ষণ এবং বিকর্ষণ বল উভয় বিদ্যমান। নিউটনের মহাকর্ষ সূত্রে শুধুমাত্র আমরা আকর্ষণ পেয়েছিলাম, সেখানে বিকর্ষণ ছিল না, কারণ এক ধরনেরই এদের মধ্যে কেবলমাত্র এক প্রকারই কণিকা যেটা এদের আকর্ষণ বল সৃষ্টিতে সহায়তা করে। কিন্তু এখানে চার্জ আমরা দেখতে পাই যে দুরকম হতে পারে, একটি হচ্ছে ধনাত্মক চার্জ বা পজিটিভ, আর একটি হচ্ছে ঋণাত্মক চার্জ। এবং এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের উপর নির্ভর করবে যে এই দুটি চার্জের মধ্যে আকর্ষণ ঘটবে নাকি বিকর্ষণ ঘটবে। এখন আমরা তাহলে এই
সূত্রটিকে সম্পূর্ণ করতে পারি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে, F সমান K Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন আমরা এটা বলের মান পাচ্ছি। আমরা জানি যে বল একটি ভেক্টর রাশি, এবং দুটি সমীকরণ যদি সমান হয় তাহলে এর বাঁ পাশেরটি যদি ভেক্টর রাশি হয়, ডান পাশেরটি অবশ্যই ভেক্টর রাশি হবে। তো শুরুতে আমরা ভেক্টর রাশি প্রকাশের জন্য একটা একক ভেক্টর নিলাম। আমরা এখনও জানি না যে এই একক ভেক্টরটি কোন দিক নির্দেশ করছে, কিন্তু এটা যে এখন একটা ভেক্টর নির্দেশ করছে সেটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা দেখি যে এই বলটা কোন দিকে ক্রিয়া করে। এখন এই বলের ক্রিয়া এই সংযোগ রেখা বরাবর ক্রিয়া করবে, কাজেই এই ভেক্টরের অবস্থান এখানে থাকবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আর যদি এটা চার্জ Q1 হয় এবং চার্জ Q2 হয়, তাহলে চার্জ Q1 যদি পজিটিভ হয় এবং Q2 যদি নেগেটিভ হয়, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে, এবং সেই ক্ষেত্রে Q2 এর সাপেক্ষে Q1 এর বলের দিক হবে এদিকে, Q1 এর সাপেক্ষে Q2 এর বলের দিক হবে এদিকে। আর যদি এরা পরস্পর বিপরীতধর্মী হয়, তাহলে Q2 এর সাপেক্ষে Q1 এর বলের দিক হবে এদিকে, আর Q1 এর সাপেক্ষে Q2 এর বলের দিক হবে এদিকে। তাহলে আমরা এখানে একটা ভেক্টর পেলাম। এখন এই ভেক্টরটা যেহেতু আর বরাবর নির্দেশ করছে, আমরা এই আরকেই ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি এভাবে। আমরা যদি এই একক ভেক্টরটাকে, আমরা বুঝতে পারছি যেহেতু আর যে বরাবর ক্রিয়া করছে, এই ভেক্টরটা সেই বরাবরই নির্দেশ করে, কাজেই আমি এনকে যদি আর দিয়ে এভাবে প্রতিস্থাপিত করি, এন সমান আমরা লিখতে পারি আর একটি ভেক্টর ডিভাইড বাই এই ভেক্টরের মান। তাহলে এটাকে লেখা যায় এভাবে, F সমান K Q1 Q2 ডিভাইড বাই আর কিউব এদিকে আর। এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আর আমাদের যদি দিক সম্বন্ধে সবসময় যদি দরকার না হয়, সেক্ষেত্রে আমরা এর স্কেলার রূপটি ব্যবহার করব। এখানে আমরা Q2 যেহেতু প্লাস বা মাইনাস উভয় হতে পারে, আর আমাদের শুধু মানটা জানা দরকার, আমরা এখানে একটা নোটেশন চিহ্ন দিয়ে দিই যেটা শুধুমাত্র ধনাত্মক, শুধুমাত্র মান নির্দেশ করবে। তাহলে আমরা পেয়ে গেলাম কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, যেখান থেকে আমরা দুটি আধানের মধ্যে তাদের ক্রিয়ার মধ্যে ক্রিয়ারত বল এবং দিক এ দুটি আমরা বের করতে পারবো। এখন এখানে এই সমানুপাতিক ধ্রুবকটির মান আমাদের জানা প্রয়োজন। এই সমানুপাতিক ধ্রুবকটি না জানলে আমরা বলের মান বের করতে পারবো না। বিভিন্ন পরীক্ষা থেকে আমরা এই সমানুপাতিক ধ্রুবকের একটা মান পাই, যেটাকে আমরা লিখতে পারি K সমান 1/4 পাই এপসিলন নট। এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, কিংবা 1/4 পাই এপসিলন, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য। অর্থাৎ এখানে নিউটনের সূত্রে আমরা যদিও মাধ্যমের কোনো ব্যাপার ছিল না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি চার্জ কি মাধ্যমে অবস্থিত, বা এই দুটি চার্জের মাঝখানে কি আছে। যেমন আমি যদি দুটি চার্জ নেই, এখানে দুটি চার্জের মধ্যখানে যদি শূন্য মাধ্যম থাকে, সেক্ষেত্রে আমরা এপসিলনের একটা নির্দিষ্ট মান পাবো শূন্য মাধ্যমের জন্য। এই এপসিলনের মান এক একটি মাধ্যমের জন্য এক একটি নির্দিষ্ট হবে, এবং আমরা যদি মাধ্যম চেঞ্জ করি, অর্থাৎ এই মাঝখানে যদি আমি কোনো বস্তু চেঞ্জ করে দেই, তাহলে আমার এই এপসিলনের মান পরিবর্তিত হয়ে যাবে। এবং এটা নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা যখন একটি ক্যাপাসিটরের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স নিয়ে আলোচনা করব, সেখানে এটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি মাধ্যম চেঞ্জ করি, তাহলে আমাদের কে এর মান ভিন্ন হয়ে যাবে, এবং কে এর মান যদি ভিন্ন হয়, তাহলে আমাদের বলের মানও ভিন্ন হবে। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে
বাতাস থাকলে বলের যে মান হবে, পানি থাকলে তার মান ভিন্ন হয়ে যাবে। এবং এটা পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে যদি দুটি আধানের মাঝখানে পানি থাকে তাহলে বাতাসের তুলনায় সেটার 80 গুণ বেশি বলে ক্রিয়া করে। যাই হোক, তাহলে আমরা জেনেছি যে এই ইপসিলনের মান এক একটি নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট, এবং আমরা সাধারণভাবে যখন আলোচনা করি সেটাকে সাধারণত শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, যে দুটো প্রায় কাছাকাছি, এই দুটো মাধ্যম ধরে নিয়ে আলোচনা করি। এবং বায়ু মাধ্যমে এই কে এর মান হয় 9 × 10⁹ এবং এর এককটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, যেখানে কুলম্ব হচ্ছে চার্জের একক। আমরা প্রথমেই এ সম্বন্ধে একটু জেনেছিলাম চার্জের একক, এবং এই এককটা মান কেমন হতে পারে সেটা আমরা একটু ধারণা পেয়েছি। আমরা জানি যে একটি ইলেকট্রন অথবা একটি প্রোটনের চার্জ 1.602 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি পরিমাণ ইলেকট্রন নিলে আমাদের চার্জ কেমন হবে, সেটা আমরা এই পরিমাণ থেকে একটা ধারণা পাবো। এটা যদি ইলেকট্রন হয় তাহলে নেগেটিভ হবে, আর যদি প্রোটন হয় তাহলে পজিটিভ হবে। এটা হচ্ছে কে এর মান। অতএব এখান থেকে আমরা পাই 1/4πε0 সমান হচ্ছে 9 × 10⁻⁹, কিংবা এপসিলন সমান আমরা পাই 8.854 × 10⁻⁻12 c² নিউটন মিটার স্কয়ার। এখন এই ইপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বা পারমিয়েবিলিটি, পারমিটিভিটি অন্য আরেকটা জিনিস, সেটা আসবে কয়েকটি চ্যাপ্টার পরে যখন আমরা চুম্বক নিয়ে আলোচনা করব। এটাকে ভেদনযোগ্যতা বলা হয়, অর্থাৎ এর মাঝখানে এটার দুটি চার্জের মধ্যকার আকর্ষণ ভেদ করার যে প্রবণতা, সেটা এটা দিয়ে নির্ণয় করা হয়। এবং কেন এটা মাঝখানে বিভিন্ন মাধ্যম রাখলে বিভিন্ন রকমের আমরা বল পাই বা বলের পরিমাণ বিভিন্ন হয়, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে সামনের কোনো একটি লেকচারে। কুলম্বের সূত্র থেকে আমরা চার্জের এককের সংজ্ঞা নির্ধারণ করতে পারি। যেমন আমি যদি সূত্রটি লিখি, F সমান 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এরপরে হচ্ছে Q1 Q2 বাই r স্কয়ার। এখন আমি ধরে নেই আমরা বল পাবো 9 × 10⁻⁹। কোনো দুটি নির্দিষ্ট চার্জের জন্য আমরা এই পরিমাণ বল পাচ্ছি, আমি ধরে নেই। তাহলে এবং আমরা সেই দুটি চার্জকে আমরা রেখেছি 1 মিটার দূরে, তাহলে এখানে 1 × 1 অর্থাৎ 1 মিটার স্কয়ার হবে। আর আমি ধরে নেই আমি দুটি সমপরিমাণ চার্জ Q1 সমান Q2 সমান Q, আমি দুটি সমপরিমাণ চার্জকে 1 মিটার দূরে পরস্পর হতে 1 মিটার দূরে রেখেছি। যে দুটি চার্জের মান আমি জানি না, কিন্তু সমপরিমাণ চার্জ এটুকু আমি জানি। আমি সমান পরিমাণ চার্জ নিয়েছি এবং আমি বল পেয়েছি 9 × 10⁹। তাহলে এই দুটি চার্জের মান আমি কত পাই সেটা দেখি। তাহলে 9 × 10⁹ সমান হচ্ছে নিউটন সমান হচ্ছে 9 × 10⁹ ইন্টু এখানে আমি Q1 সমান Q2 সমান Q ধরে নিয়েছি Q²। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 সমান Q²
অতএব কিউ সমান 1। অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারছি আমার যদি কিউ এর মান, এই কিউ এর মান 1 হয়, 1 কুলম্ব হবে। আমি যদি এককগুলো ঠিকমতো বসিয়ে হিসেবটা করি তাহলে আমি শেষ পর্যন্ত এখানে কিউ এর একক কুলম্ব পাবো, কুলম্ব স্কোয়ার। আমি তাহলে দেখতে পাচ্ছি আমার যদি দুটি চার্জের মান 1 কুলম্ব করে হয় এবং তারা যদি 1 মিটার দূরত্বে থাকে তাহলে তারা পরস্পরকে 9 × 10⁹ নিউটন বলে আকর্ষণ বা বিকর্ষণ করে। তাহলে আমি এখান থেকে কুলম্বের সংজ্ঞা এভাবে বলতে পারি যে দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে, এখানে অবশ্যই শূন্য মাধ্যমের জন্য এই কে এর মান এটা পাওয়া যাবে, অন্য মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে 1 মিটার দূরে অবস্থান করে পরস্পরের উপর যদি এই পরিমাণ বল প্রয়োগ করে তাহলে তাদের চার্জ হবে 1 কুলম্ব, বা যে পরিমাণ চার্জ পরস্পরের সাথে পরস্পরের কাছ থেকে 1 মিটার দূরে অবস্থান করে 9 × 10 নিউটন বল পরস্পরের উপর প্রয়োগ করে, সেই পরিমাণ চার্জকে 1 কুলম্ব বলা হয়। এখন আমরা চার্জের আরেকটি একক দেখি, সেটা হচ্ছে ফ্যারাডে একক। ফ্যারাডে, যেটাকে দুঃখিত, ফ্যারাডে এটাকে এটাকে এফ দিয়ে প্রকাশ করে। এটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের যে আধান বা 1 মোল প্রোটনের যে আধান সেটাকে আমরা 1 ফ্যারাডে বলে থাকি। যেমন আমরা জানি যে একটি ইলেকট্রনের আধান হচ্ছে 6.023, আমি এখানে চিহ্ন দিলাম না, শুধু মান নিয়ে হিসেব করছি, × 10⁻⁻19 কুলম্ব। অতএব 1 মোল ইলেকট্রনে কয়টি ইলেকট্রন হবে? আমরা জানি যে সকল পদার্থের বা সকল সত্তার, সেটা আমরা ইলেকট্রন বলতে পারি বা প্রোটন বলতে পারি বা মোল পরমাণু বলতে পারি, অণু বলতে পারি। আমরা যেটা বলবো সেটাই 1 মোল কোনো সত্তা মানে হচ্ছে, এটা ইলেকট্রন যদি ধরি তাহলে ইলেকট্রন, অর্থাৎ 1 মোল ইলেকট্রনে 6.02 × 10⁻23টি ওই কণা থাকবে, এতটি ইলেকট্রন থাকবে। আমি যদি এটাকে পরমাণু ধরি, 1 মোল পরমাণুতে 6.02 × 10⁻23টি পরমাণু থাকবে। আমি যদি অণু ধরি, 1 মোল অণুতে 6.02 × 10⁻23টি অণু থাকবে। এভাবে আমি যেটাই ধরবো সেটার 1 মোলে হবে এত সংখ্যক ওই বস্তুটি। তাহলে আমি এখানে পাই 1 মোল বা 6.02 × 10⁻23টি ইলেকট্রনের আধান হবে, খুব সরল গুণ, 23 × 10⁻19 ইন্টু, এখানে সামান্য ভুল হয়েছে, কিন্তু এটা হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 × 10⁻19। তাহলে আমি এই দুটিকে গুণ করতে পারি, 1.602 × 10⁻19 কুলম্ব। তাহলে আমি পাচ্ছি, এই দুটিকে যদি গুণ করি আমি সেটা পাবো প্রায় 96,500 কুলম্ব, যেটাকে আমরা বলি 1 ফ্যারাডে। অর্থাৎ আমি যদি 1 মোল ইলেকট্রনের চার্জকে কুলম্বে নেই, সেই পরিমাণ কুলম্বে প্রকাশিত চার্জ হবে 1 ফ্যারাডে। এটাও হচ্ছে চার্জের একক এবং এটা অনেক বড় একটা একক আমরা যদি কুলম্বের সাথে তুলনা করি, কারণ এটা প্রায় 6.02 × 10⁻23 গুণ বড় কুলম্বের এককের চেয়ে। কিন্তু এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে, সেই কারণে আমরা এটা শিখে নিলাম।
সেটা পরে আমরা কাজে লাগাবো। আমরা আরেকটি জিনিস আলোচনা করে এই অংশ শেষ করব, সেটা হচ্ছে তড়িৎ বলের উপরিপাতন নীতি, বা যদি ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা এর আগে কুলম্ব সূত্রে দুটি চার্জ নিয়ে আলোচনা করেছি এবং একটা চার্জের উপর আরেকটা কী বল প্রয়োগ করে সেটা দেখেছি, কিন্তু আমরা যদি একাধিক চার্জের উপরে একটি চার্জের কী প্রভাব, বা একাধিক চার্জ একটি চার্জের উপরে কী প্রভাব তৈরি করে সেটা দেখতে চাই, তাহলে আমরা সেটা এখান থেকে পেতে পারি। আমরা ধরি যে তিনটি চার্জ Q1, Q2 এবং Q3 এরা পরস্পরের সাথে আকর্ষণ বা বিকর্ষণরত। তাহলে এই দুটি বলের মিলিত প্রভাব এই চার্জের উপরে কেমন হবে সেটা আমরা প্রথমে Q1 এবং Q2 এর মধ্যে দেখি। Q1 হচ্ছে Q1 এবং Q2 এর জন্য আমরা কুলম্বের সূত্র পাই F1 সমান 1/4πε0 Q1 Q2/r², এবং Q1 এবং Q3 এর জন্য পাই F2 সমান 1/4πε0 Q1 Q3/r²। এখন এ দুটি হচ্ছে দুটি ভেক্টর। আমাদের যদি এ দুটি বলকে যোগ করতে হয়, এটার উপরে মোট প্রযুক্ত বল বের করার জন্য আমাদেরকে Q1 Q3 এবং Q2 এটার উপর কী বল প্রয়োগ করছে সেটার ভেক্টর যোগ করতে হবে। তাহলে আমি সেটাকে এভাবে লিখতে পারি F সমান F1 প্লাস F2। এখানে উল্লেখ্য, আমি যখন এই দুটি আধানের মধ্যে বল পরিমাপ করেছি, তখন আমি এটার অনুপস্থিত ধরে এটা বের করেছি। আবার যখন এই দুটির মধ্যে আমি বলের মান বের করেছি, তখন এটাকে অনুপস্থিত ধরে করেছি। এবং এটা যখন আমি এই দুটির উপস্থিতিতে এটার বল বের করব, তখন সেটাকে আমি এ দুটিকে আলাদাভাবে আমি যদি বলের মান বের করি, তারপর যদি এদেরকে ভেক্টর যোগ ফল বের করি, তাহলে আমি মোট বলের মান পেয়ে যাব। এবং আমাকে যদি সেটা করতে হয়, আমাকে এই তিনটি বলের প্রকৃতি জানতে হবে, অর্থাৎ এটা প্লাস বা মাইনাস কিনা, এটা প্লাস বা মাইনাস কিনা, এটাও প্লাস বা মাইনাস কিনা, সেটা আমাকে জানতে হবে। এরা যদি পরস্পরের সাথে আকর্ষণে থাকে এবং এই দুজন যদি পরস্পরের সাথে বিকর্ষণ থাকে, তাহলে দেখা যাবে যে এই যোগফল, এই দুটি মিলিত বল, এটার উপরে প্রযুক্ত এই দুটি আধানের মিলিত বল কমে যাবে। কিংবা যদি এই দুটি বলে যদি আকর্ষণধর্মী হয় বা বিকর্ষণধর্মী হয়, তাহলে এই দুটি বলের যোগফলে মোট বল বেড়ে যাবে। সেটা আমরা জানি যে আমরা ভেক্টরে যদি বিপরীত দিকের দুটি বল যোগ করি, তাহলে একজন আরেকজনকে ক্যান্সেল করে দিয়ে সেটা মান কমে যায় বা ছোট হয়ে যায়। আর দুটি বল যদি সমান হয়, অর্থাৎ এখানে যদি আকর্ষণ সমান হয়, এটা যদি আকর্ষণ আর এটা যদি বিকর্ষণ হয় এই বস্তুর উপরে, এবং এই দুটি বল যদি সমান হয়, তাহলে একজন আরেকজনকে ক্যান্সেল করে দিতে পারে যদি এরা সমান দূরত্বে থাকে। সেক্ষেত্রে আমরা ভেক্টর যোগফল হিসেবে মোট বলের পরিমাণ পাব 0। অনেকটা একই কারণে আমরা যখন একটি বস্তুতে অনেক চার্জ থাকে, সেই চার্জগুলোকে আমি এভাবে যদি ভেক্টর যোগ করি, তাহলে বলতে পারি যে এই সবগুলো চার্জ একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত, এবং এই সবগুলো বলের ভেক্টর যোগফল ওই বিন্দুগামী। এটা আমরা এখান থেকে বের করতে পারি।